কার্বলিক অ্যাসিড, যাকে আমরা ফেনল নামেও জেনে থাকি, এই কার্বলিক অ্যাসিড পয়জনিং নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। কার্বলিক অ্যাসিড সাধারণত একটা করোসিভ অ্যারোমেটিক হাইড্রোকার্বন, এবং এটাকে আমরা অবটেইন বা পাই কই থেকে, ফ্র্যাকশনাল ডিস্টিলেশন অফ কোল টার। এটা থেকে কোল টার হচ্ছে একটা মানে থিক ব্ল্যাকিশ লিকুইড, এবং এটা থেকে আমরা ফ্র্যাকশনাল ডিস্টিলেশন আমরা ওই কেরোসিনেও কিন্তু পড়ছিলাম। তো ফ্র্যাকশনাল ডিস্টিলেশন মানে হচ্ছে মানে ডিফারেন্ট বয়লিং পয়েন্টে আমরা ডিফারেন্ট সাবস্টেন্স ডিরাইভ করি বা সেপারেট করি। তো এই কেমিক্যাল যে এই যে কার্বলিক অ্যাসিড, এটাও কিন্তু আমরা একটা বয়লিং পয়েন্টে এই কোল টারের ফ্র্যাকশনাল ডিস্টিলেশনের মাধ্যমে কালেক্ট করতে পারি। এটার কমার্শিয়াল ইউজ কী কী আছে? অ্যান্টিসেপটিক হিসেবে, ডিসইনফেক্টেন্ট হিসেবে, প্রিজারভেটিভস হিসেবে, তারপরে ইন্ডাস্ট্রিয়াল সলভেন্ট হিসেবে, ঠিক আছে। এবং আমরা কিন্তু বাসাবাড়িতে বা ডোমেস্টিক্যালি এটা ইউজ করি। ডোমেস্টিক্যালি যেমন হচ্ছে গিয়ে আমরা যে ফ্লোর ওয়াশের কাজে কিন্তু এটা ইউজ করা হয়। যাই হোক, এই বিষয়গুলো আমরা জানবো। তার আগে আমরা প্রপার্টিজ একটু জানি। যে প্রপার্টিজ হচ্ছে এটা কালারলেস হয়, শর্ট প্রিজমেটিক নিডেল শেপড ক্রিস্টালাইন ফর্ম হয়, অর্থাৎ প্রিজমেটিক বলতে বোঝাইছে প্রিজমের মতো। এবং এগুলো কিন্তু ফ্যাট সলিউবল, এবং ফ্যাট সলিউবল হলে কী হবে, এরা কিন্তু বায়োলজিক্যাল মেমব্রেনকে ভেদ করতে পারবে। এটা খুবই ইম্পর্টেন্ট, ফ্যাট সলিউবল কথাটা। এবং এটা একটা ক্যারেক্টারিস্টিক ফিনলিক অর্ডার বা গন্ধ আছে। এটা কিন্তু গ্লিসারিন, ইথার, অ্যালকোহল, বেনজিন এগুলোতে সলিউবল, দ্রবীভূত হয়। এবং বার্নিং সুইটিশ টেস্ট আছে এটার। এবং এটা কিন্তু যখন এয়ারের সংস্পর্শে আসে, এক্সপোজড হয়, তখন এই পিওর যে কার্বলিক অ্যাসিডটা, যেটার ফিচার সম্পর্কে আমরা জানলাম, সেটা কি হবে, সেটা পিঙ্কিশ কালারে কনভার্ট হবে এবং এটা কিন্তু লিকুইড হয়ে যাবে, লিকুইফাই হয়ে যাবে। এবং আমরা আমাদের যে স্যাম্পলগুলো থাকে পরীক্ষার সময়, সেই স্যাম্পলগুলোতে কিন্তু আমরা এই পিঙ্কিশ কালারের যে মানে ফেনল বা কার্বলিক অ্যাসিড, এটাই আমরা পাই। কার্বলিক অ্যাসিডের ক্ষেত্রে যেটা খুবই ইম্পর্টেন্ট, এটা ডোমেস্টিক ইউজের মধ্যে অন অফ দ্য ইউজ কিন্তু হচ্ছে যেটা সাপ তাড়াইতে ইউজ হয়। অনেকেই কিন্তু গ্রাম অঞ্চলে দেখা যায় এই ফেনল ইউজ করে, সাপ মানে বাসা বাড়িতে রেখে দিলে সাপ আসে না, এটা তাদের ধারণা। এবং আসলে এটা কাইন্ড অফ সত্য, কারণ হচ্ছে যে এই ফেনলের ফার্স্ট কথা, এটার যে ফেনলিক অর্ডার, এটা হচ্ছে সাপ এটা থেকে দূরে থাকার ট্রাই করে। কেন? কারণ হচ্ছে সাপ জানে যে এটা হচ্ছে গিয়ে একটা অ্যানেস্থেটিক বা সারফেস অ্যানেস্থেসিয়া হিসেবে কাজ করে। ফলে সাপ যখন এই ফেনলের সংস্পর্শে আসে, তখন হচ্ছে সাপের ওই জায়গাটা অবশ হয়ে যায়, এবং এর ফলে সাপ চায় না এই গন্ধযুক্ত, এই ফেনলিক অর্ডারযুক্ত কোনো কিছুর কাছে থাকতে, এই জন্য এরা পালায়, এরা যদি এরকম অর্ডার বা এইগুলার ঘেরানটা পায়। সো এই জিনিসটা ইম্পর্টেন্ট। এখন কথা হচ্ছে যে কার্বলিক অ্যাসিড কী কী ফর্মে পাওয়া যায়। যেমন ল্যাবরেটরিসে কিন্তু এটা ডার্ক ব্রাউন আর ব্ল্যাক কালার ফর্মটা ইউজ করা হয়, এবং এখানে এটা কালারটা বানানো হয় বিভিন্ন ইম্পিউরিটিস এখানে মিক্স করা হয়, যেমন হচ্ছে ক্রিসল বা এরকম বিভিন্ন কেমিক্যাল সাবস্টেন্স ইউজ করে এটাকে ইমপিউর করা হয়। তো কমন হাউসহোল্ড ফর্ম, অর্থাৎ হাউসহোল্ডে কী ফর্মে ইউজ করা হয়, যেমন হাউসহোল্ডে ক্রিসল বা লাইসল, যেটা এই ফর্মটা ইউজ করা হয়। ক্লোরিনেটেড ফেনল বা ডেটল, যেটাকে আমরা বলি, ডেটল ফর্ম ইউজ করা হয়। ডেটলের মধ্যে কিন্তু এই কার্বলিক অ্যাসিড থাকে। তারপর হচ্ছে হাউসহোল্ড ডিসইনফেক্টেন্টস, অর্থাৎ ফ্লোর পরিষ্কার করতে বা বিভিন্ন জিনিস পরিষ্কার করতে 5% ফেনল ইন ওয়াটারকে কিন্তু আমরা হাউসহোল্ড ডিসইনফেক্টেন্টস হিসেবে ইউজ করি। তারপরে এই কার্বলিক অ্যাসিড আসলে কোন কোন রুটে অ্যাবজর্পশন হয়, স্কিনের মাধ্যমে, তারপরে মিউকাস মেমব্রেনের মাধ্যমে, যেমন পার রেক্টালি, পার ভ্যাজাইনালি, তারপরে এলিমেন্টারি ট্রাক্টে এর মাধ্যমে, তারপরে কোনো উন্স এক্সপোজড জায়গা আছে সেখানের মাধ্যমে অ্যাবজর্পশন হইতে পারে। রেসপিরেটরি ট্রাক্ট বা ইনহেলেশন অফ ভ্যাপারের মাধ্যমে কিন্তু অ্যাবজর্পশন হইতে পারে। কিভাবে কাজ করে আসলে ফেনল বা কার্বলিক অ্যাসিড? এটা লোকালি করোসিভ এজেন্ট হিসেবে তো কাজ করে, পাশাপাশি এটা যদি অ্যাবজর্পশন হয়ে যায়, অ্যাবজর্পশন হওয়ার পরে এটা কিন্তু সিএনএসকে স্টিমুলেট করে, কারণ এটা ফ্যাট সলিউবল। দেখা যায় এটা সিএনএসকে স্টিমুলেট করতে পারে, ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে, এবং এটা কিন্তু সিএনএস ডিপ্রেশন করতে পারে, এবং এটা পাশাপাশি কিডনি, লিভার এগুলোকেও ড্যামেজ করে। সাইন সিমটমসগুলো ইম্পর্টেন্ট। তো সাইন সিমটমস পড়ার সময় আমাদের জানতে হবে যে হোয়াট ইজ কার্বলিজম। কার্বলিজম মানে হচ্ছে কার্বলিক অ্যাসিডের পয়জনিং হইলে এটাকে আমরা কার্বলিজম বলি। তো এই কার্বলিক অ্যাসিডের পয়জনিং উইথ সাইন সিমটমস অফ টক্সিক অ্যাকশন, অর্থাৎ সাইন সিমটমসগুলো এবং এই যে পয়জনিংটা হইলো, এই পুরো ঘটনাকে একসাথে আমরা বলি কার্বলিজম। তো এটার ফলে যে সাইন সিমটমসগুলো আমরা পাবো, সেগুলোকে আমরা ভাগ করতে পারি লোকাল ইফেক্টস, সিস্টেমিক ইফেক্টস। লোকাল ইফেক্টসের মধ্যে আমরা স্কিন, জিআইটি এবং হচ্ছে রেসপিরেটরি ট্রাক্ট, এই জায়গায় কী কী ইফেক্টস করে সেটা জানবো। স্কিনের ক্ষেত্রে আমরা জানবো যে কার্বলিক অ্যাসিড যখন স্কিনে লাগে, তখন স্কিনের যে নার্ভ ইন্ডেক্সগুলো আছে, সেই নার্ভ ইন্ডেক্সগুলোকে ড্যামেজ করে, এবং এটাকে ড্যামেজ করার ফলে অবসবজ ভাব হয়, টিংলিং সেন্সেশন বা নামনেস হয়।
এবং সেলুলার যে প্রোটিনগুলো সেগুলা জমাট বেঁধে যায় বা কোয়াগুলেটস করে যায়, প্রিসিপিটেট করে এবং পেইনলেস একটা এস্টার ফর্মেশন হয় এবং এই জায়গায় পরবর্তীতে গ্যাংগ্রিন নেক্রোসিস হয়, যেহেতু জায়গায় সার্কুলেশন কাইন্ড অফ অফ হয়ে যায় এবং স্কিমে হয় গ্যাংগ্রিন নেক্রোসিস হয় এবং আলটিমেটলি এখানে একটা গ্রেইশ ব্রাউন হোয়াইট টিস্যু স্লাফ তৈরি হয়। ফলে স্কিনের উপরে কিন্তু এরকম টক্সিক বা আমরা বলতে পারি যে করোসিভ ইফেক্ট সেটা শো করে। তার পাশাপাশি জিআই ট্র্যাক্টের উপর কী ইফেক্ট করে, ইনজেকশন অফ কার্বলিক অ্যাসিড যদি হয় তাহলে আমাদের মাউথ টু স্টোমাক এই পুরো জায়গাটা বার্নিং সেন্সেশন হবে, বার্নিং পেইন হবে এবং এখানে টিংলিং হবে, লোকাল অ্যানেস্থেসিয়া হিসেবে কাজ করবে, অর্থাৎ এখানে অবশ করে দিবে এবং এখানে দেখা যাবে ডিগ্লুটেশন স্পিচ এগুলাতেও এগুলোর সময় পেইন হবে। আর লিপস মাউথ টাং এগুলা ক্রডেড হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। রেসপিরেটরি ট্র্যাক্টে দেখা যায় যে ব্যাপারটাকে ইনহ্যালেশন করলে ল্যারেঞ্জিয়াল এবং পালমোনারি ইডিমা হবে এবং এটা লাঙে যখন যাবে অ্যাসপিরেশন হবে তখন ব্রঙ্কাইটিস ব্রঙ্কোনিউমোনিয়া হবে। আর সিস্টেমিক ইফেক্টসের মধ্যে নার্ভাস সিস্টেমে হচ্ছে যখন ফেনলটা সার্কুলেশন থেকে ফ্যাট সলিউবল যেহেতু, ফলে এটা ব্লাড ব্রেন ক্রস করে দেখা যায় যে ব্রেনে চলে যায় এবং সিএনএসকে ডিপ্রেস করে। সিএনএস সিমটম যেমন হেডেক, গিডডিনেস, মাথা ঘুরানো, তারপরে কনভালশন, কাঁপাকাঁপি, কোমা করে, ঠিক আছে। এবং সিভিএস এরা প্যারালাইসিস অফ রেসপিরেটরি অ্যান্ড কার্ডিওভাস্কুলার সেন্টার্স, অর্থাৎ এগুলা করবে মানে সিভিএস সিস্টেম রিলেটেড ইস্যু যে এই সেন্টারগুলোকে ডিপ্রেস করবে। তারপর হচ্ছে এবং ইউরিনারি সিস্টেমে দেখা যায় যে এটা কার্বোলিউরিয়া করে এবং কার্বোলিউরিয়ার ফলে হচ্ছে রেনাল টিউবুলার নেক্রোসিস হয় এবং এক পর্যায়ে ইউরিনই বের হবে না, দেখা যায় অ্যানুরিয়া হইতে পারে, রেনাল ফেইলিওর হইতে পারে। কার্বোলিউরিয়া একটা ইম্পর্টেন্ট টপিক, এটা নিয়ে আমরা জানবো। ট্রিটমেন্টে যাচ্ছি, তো ট্রিটমেন্টে ইম্পর্টেন্ট একটা পয়েন্ট যেটা ভাইবাতে মাস্ক ধরার একটা চান্স থাকে, সেটা হচ্ছে যে আমরা জানি স্টোমাক ওয়াশ হচ্ছে সব করোসিভ পয়জনিংয়ে হচ্ছে কন্ট্রাইন্ডিকেটেড এক্সেপ্ট কার্বলিক অ্যাসিড পয়জনিং। কার্বলিক অ্যাসিড পয়জনিংয়ে কিন্তু আমরা স্টোমাক ওয়াশ দিতে পারি। কেন পারি? কারণ হচ্ছে যদি ইনজেকশন হয়, কেউ ওরালি এটা নিয়ে নেয়, তাহলে কিন্তু স্টোমাকটা হার্ডেন্ড হয়ে যায় এবং লেদারি স্টোমাক এখানে পাওয়া যায় এবং এর কারণে ওইখানে পারপোরেশনের চান্স খুবই কম থাকে এবং ওইখানে কিন্তু করশনও হয় না তেমন। সো এই ফলে যেটা হবে যে আমরা কিন্তু এখানে স্টোমাক ওয়াশ টিউব যদি ঢুকায়ও তারপরে সমস্যা নেই। সেই জন্য আমাদের এখানে কিন্তু স্টোমাক ওয়াশ দেওয়া যাবে এবং এখানে স্টোমাক ওয়াশ উইথ লিউক ওয়ার্ম অর্থাৎ হালকা গরম পানি দিয়ে কন্টেনিং অ্যাক্টিভেটেড চারকোল, অলিভ অয়েল, ক্যাস্টর অয়েল, ম্যাগনেসিয়াম আর সোডিয়াম সালফেট। এটা দ্বারা কী বুঝাইছে যে আমি স্টোমাক ওয়াশ টিউবের তো লিউক ওয়ার্ম ওয়াটার দিচ্ছি, পাশাপাশি এর মধ্যে কিন্তু আমি অ্যাক্টিভেটেড চারকোল, অলিভ অয়েল, এই যে ডিমালসেন্সগুলো আছে এই ডিমালসেন্সগুলোকেও এটার মধ্যে দিচ্ছি, কিছু ডিমালসেন্সকে। ফলে এটা কিন্তু একই সাথে স্টোমাকে ওই যে প্রোটেক্টিভ লেয়ার তৈরি করতেও একসাথে সাহায্য করতেছে। আর গ্যাস্ট্রিক লাভাজের পরে কিন্তু আমরা ম্যাগনেসিয়াম সালফেট, তারপরে ম্যাগনেসিয়াম সালফেটের পেস্ট, তারপর লিকুইড প্যারাফিন এগুলো স্টোমাকে রেখে আসবো ফার্দার অ্যাবজর্পশনের জন্য। আর তারপর হচ্ছে ডিমালসেন্স ইউজ করতে পারি আলাদাভাবে। আইভি ইনফিউশন উইথ নর্মাল সেলাইন, হেমোডায়ালিসিস টু প্রিভেন্ট রেনাল ফেলিওর, কারণ রেনাল ফেলিওরের চান্স থাকে যেটা আমরা পড়ছি। তারপরে সিমটোমেটিক ম্যানেজমেন্টগুলো করব। আর পাশাপাশি সারফেস পয়জনিং যদি হয়, স্কিন থেকে অ্যাবজর্পশন যাতে না হইতে পারে, তাই আমার কন্টামিনেটেড রিমুভ করতে হবে, অ্যাফেক্টেড এরিয়াকে সোপ এবং ওয়াটার দিয়ে পরিষ্কার করতে হবে, সিমটোমেটিক ট্রিটমেন্টগুলো দিতে হবে। কার্বোলিউরিয়া জিনিসটা কি, এটা খুবই ইম্পর্টেন্ট। কার্বলিক অ্যাসিড যেটা ফ্রি কার্বলিক অ্যাসিড, এটা আনচেঞ্জড অবস্থায় দেখা গেছে ইউরিন দিয়ে বেরোয় গেছে, এটাকে আমরা কার্বোলিউরিয়া বলতে পারি। এবং এটার সাথে যে শুধু এটাই বেরোইছে তা না, এই কার্বলিক অ্যাসিডের সাথে এটার যে মেটাবলিক ইন প্রোডাক্টসগুলো আছে, যেমন এটা থেকে অর্থাৎ এটা অক্সিডেশন হয়ে হাইড্রোকুইনন, পাইরোক্যাটাকোল এরকম কিছু সাবস্ট্যান্স তৈরি হয়। এগুলাকে আমরা বলতে পারি হচ্ছে মেটাবোলাইট বা মেটাবলিক ইন প্রোডাক্টস। এগুলাও ইউরিনের সাথে বের হচ্ছে। সো এটাকে আমরা বলতেছি কার্বোলিউরিয়া। কার্বোলিউরিয়া ডেফিনিশন যখন আমরা বলবো এক্সক্রিশন অফ আনচেঞ্জড ফ্রি কার্বলিক অ্যাসিড ইন দি ইউরিন অ্যালং উইথ, অর্থাৎ সাথে কিন্তু মেটাবলিক ইন প্রোডাক্টগুলোও যাবে। আর মেকানিজমটা কি, কিডনিতে ফেনলটা অক্সিডাইজ হয়, পার্টলি অক্সিডাইজড হয় এবং হাইড্রোকুইনন এবং পাইরোক্যাটাকল কনভার্ট হয় অক্সিডাইজড হয়ে, পার্টলি, ফুললি না কিন্তু। কারণ ফলে কি হয় যে ফেনল কিন্তু ফেনলও থাকে, ফ্রি ফেনলও থাকে, জাস্ট কিছু অংশ হাইড্রোকুইনন এবং পাইরোক্যাটাকলে কনভার্ট হয়। এবং এই যে অক্সিডাইজড প্রোডাক্টসগুলা, এগুলা ওই আনচেঞ্জ যে ফেনল পোর্শনটা আছে, যেটা ভাঙে নাই, যেটা অক্সিডাইজড হয় নাই, সেই পোর্শনটার সাথে এক্সক্রিটেড হয়। তো এই যে হাইড্রোকুইনন পাইরোক্যাটাকল কনভার্ট হয়েছিল ফেনলটা অক্সিডেশন হয়ে, এইগুলা হাইড্রোকুইনন পাইরোক্যাটাকল হিসেবে ইউরিনে এক্সক্রিটেড হইতে পারে। পাশাপাশি এই হাইড্রোকুইনন পাইরোক্যাটাকলের কিছু অংশ আবার সালফিউরিক এবং গ্লুকুরোনিক অ্যাসিডের সাথেও কম্বাইন হইতে পারে। তাহলে
বিষয়টা কীরকম দাঁড়াইলো যে ইউরিনের সাথে তাহলে কী কী বেরোবে, ইউরিনের সাথে ফ্রি ফেনল বেরোবে, অর্থাৎ ফ্রি যে কার্বলিক অ্যাসিড আনচেঞ্জড ফর্ম এটা বেরোবে, তারপরে হাইড্রোকুইনন পাইরোক্যাটাকল বেরোবে, এবং হাইড্রোকুইনন পাইরোক্যাটাকলের কিছু অংশ এই সালফিউরিক গ্লুকুরোনিক অ্যাসিডের সাথে মিক্সড হয়ে সেগুলোও বেরোবে। তাহলে এইগুলো হচ্ছে ইউরিনের মাধ্যমে বেরোচ্ছে, এগুলোই কার্বলিউরিয়া। এখন এই যে কার্বলিউরিয়া হইলো, এই যে ইউরিনটা বের হইলো, এটা যখন ফ্রেশ থাকে, যখন বেরোবে, যখন ইউরিনেশন হবে, সেই টাইমে দেখা যাবে যে কালারটা স্লাইটলি গ্রিনিশ থাকতে পারে। তবে এই স্লাইটলি গ্রিনিশ ইউরিনটা পরবর্তীতে যখন এয়ারের সংস্পর্শে আসে, এয়ারে যখন ইউরিনটা দেখা গেছে জমা করে এয়ারে রাখা হয়েছে বা এয়ারের সংস্পর্শে আসছে, তখন এই ইউরিনের কালারটা কিন্তু মানে ডিপ গ্রিন হয়ে যায়। কেন ডিপ গ্রিন হয়ে যায় আমাদের জানতে হবে যে এই হাইড্রোকুইনন আর পাইরোক্যাটাকল যখন ফার্দার অক্সিডেশন হয়, কারণ এয়ারের সংস্পর্শে আসলে এরা ফার্দার অক্সিডেশন হবে, এবং অক্সিডেশন হইলে এরা কিন্তু ডিপ গ্রিন কালারেশন হয়ে যায়। সো এই জন্য আমরা কিন্তু এখানে ডিপ গ্রিন কালারেশনের ইউরিন পাইতে পারি, যেটা হচ্ছে জমা করে রাখলে বা ইউরিনটা পরবর্তীতে এয়ারের সংস্পর্শে আসলে। বাট নর্মালি যখন ইউরিনেশন হয় তখন হালকা গ্রিন ইউরিন পাওয়া যায়। তো এই পুরো ঘটনাটাকে আমরা কার্বলিউরিয়া বলি। আরেকটা টার্ম আমরা এখান থেকে জেনে নিব, সেটা হচ্ছে ওক্রোনোসিস। তো ওক্রোনোসিস বলতে বোঝায় হাইড্রোকুইনন পাইরোক্যাটাকল এগুলা হচ্ছে কর্নিয়া বা ভেরিয়াস কার্টিলেজ, এই সকল জায়গায় এরা কি করতে পারে, জমাট বাঁধতে পারে এবং সেখানে পিগমেন্টেশন করতে পারে, কালারেশন করতে পারে, এবং এটাকে আমরা বলতেছি অক্রোনোসিস। তো এই অক্রোনোসিস সাধারণত একা হয় না, এটার সাথে দেখা যায় একটা কন্ডিশন, একটা রেয়ার কন্ডিশন, যেটা একটা কনজেনিটাল বা ইনবর্ন জন্মগত হেরিডিটারি একটা সমস্যা, যেটাকে আমরা বলি অ্যালকিপ্টোনিউরিয়া। এই অ্যালকিপ্টোনিউরিয়ার সাথে এই অক্রোনোসিস দেখা দিতে পারে। অ্যালকিপ্টোনিউরিয়া বলতে বোঝায় যে এটা আরেকটা নাম আছে ব্ল্যাক ইউরিন ডিজিজ। অর্থাৎ এখানে আমাদের জানি অ্যামাইনো অ্যাসিডের মধ্যে টাইরোসিন আর ফিনাইল অ্যালানিন, যেটা এই অ্যামাইনো অ্যাসিডগুলা ওই যে পার্সনগুলোর এই অ্যালক্যাপ্টোনিউরিয়া থাকে তাদের ক্ষেত্রে এটা কখনো ব্রেকডাউন হয় না, ভাঙে না এই অ্যামাইনো অ্যাসিডগুলা। অর্থাৎ এটা মেটাবলিজমের একটা সমস্যা। হোমেজেন্টিসিক অ্যাসিড নামে একটা অ্যাসিড আছে, যে অ্যাসিডটা কার্টিলেজে ডিপোজিটেড হয়, শুধু কার্টিলেজে না, কার্টিলেজ, লিগামেন্টস, ফাইব্রাস টিস্যু এগুলোতে ডিপোজিটেড হয়। সো এই যে ব্ল্যাক ইউরিন ডিজিজ বা অ্যালক্যাপ্টোনিউরিয়া, ফলে ইউরিনটা হচ্ছে ব্ল্যাক হয়, এই জন্য এটা নাম ব্ল্যাক ইউরিন ডিজিজ। সো এটা এবং অক্রোনোসিস দেখা যায় একসাথে হয়ে থাকে। তো এই জিনিসগুলো আমরা একটু জানলাম। তারপরে আমরা কজ অফ ডেথ জানবো, যে অ্যাকচুয়ালি কার্বলিক অ্যাসিড পয়জনিংয়ের কজ অফ ডেথ কী কী। সিনকোপ, তারপর হচ্ছে অ্যাসফিক্সিয়া ডিউ টু রেসপিরেটরি ফেলিওর, ইডিমা অফ গ্লোটিস বা ল্যারিংস, তারপরে কমপ্লিকেশনসের মধ্যে ব্রঙ্কোনিউমোনিয়া ইন কেস অফ ইনহেলেশন অফ ভ্যাপার, তারপরে রেনাল ফেলিওর, এগুলো হচ্ছে কজ অফ ডেথ। এগুলো আমরা ভালো করে কিন্তু মনে রাখবো। তারপর হচ্ছে পিএম ফাইন্ডিংস বা পোস্টমর্টেম ফাইন্ডিংস। এক্সটার্নাল ফাইন্ডিংসে দেখা যাবে যে ফেসের মাউথের করোশন উইথ গ্রেইশ হোয়াইট আর ব্রাউন ইস্টার। সো এখানে আমরা মনে রাখবো, যখন আমরা কার্বলিক অ্যাসিড পড়তেছি আমরা হোয়াইট কথাটা মাথায় রাখবো। আমরা যখন সালফিউরিক অ্যাসিড পড়ছিলাম তখন আমরা ব্রাউন বা ব্ল্যাক কথাটা মাথায় রাখছিলাম। আমরা যখন নাইট্রিক অ্যাসিড পড়ছিলাম তখন ইয়েলোইশ কথাটা মাথায় রাখছিলাম। এবং আমরা যখন কার্বলিক অ্যাসিড পড়তেছি তখন আমরা হোয়াইট কথাটা একটু মাথায় রাখবো। এবং এখানে ফেনোলিক স্মেল পাওয়া যেতে পারে এক্সটার্নালি, করোশন অফ মিউকাস মেমব্রেন অফ মাউথ অ্যান্ড ল্যারিংস। আচ্ছা, ইন্টারনাল ফাইন্ডিংসের মধ্যে আমরা মনে রাখবো যে এখানে করোশন অ্যান্ড হোয়াইট, গ্রে অর ব্রাউন কালার ইসোফেগাসের যে মিউকাস মেমব্রেন আছে সেখানে পাওয়া যেতে পারে, এবং সেটা হার্ডেন্ড হয়ে যেতে পারে মিউকাস মেমব্রেনটা। এবং স্টোমাক করুগেটেড হয়, সোলেন হয়, অর্থাৎ ফুলে যায়, এবং কোয়াগুলেটেড গ্রে, হোয়াইট, ব্রাউন মিউকাস মেমব্রেন হয়। এবং এখানে এই যে হোয়াইটিশ, এটা হচ্ছে ব্যান্ডের মতো থাকে, হোয়াইটিশ ব্যান্ড, যে স্টোমাকটা হার্ডেন্ড হয়ে যায়, লেদারি হয়ে যায়, এবং হোয়াইট প্যাচ থাকে। হ্যাঁ, সো এটাই কিন্তু ডিফারেন্সের জায়গা। স্টোমাক কিন্তু রেডিশ ফ্লুইড মিক্সড উইথ মিউকাস মেমব্রেন কন্টেইন করতে পারে, এবং এপিথেলিয়ামগুলোতে ফেনলের স্মেল পাওয়া যেতে পারে। এরকম বেশ কিছু ফিচার আমরা মাথায় রাখবো। এবং পালমোনারি এডিমা, ইনফ্লামেশন অফ লাং, ট্রাকিয়া, কিডনিতে হেমোরেজিক নেফ্রাইটিস, টিবুলার নেক্রোসিস পাওয়া যেতে পারে, এবং অল আদার ইন্টারনাল অর্গান কিন্তু কনজেস্টেড থাকবে। মেডিকেল ইম্পর্টেন্সের মধ্যে হচ্ছে যে এটা সাধারণত সুইসাইডাল এজেন্ট হিসেবে ইউজ হইতে পারে, এবং ইয়াং চিলড্রেনদের ক্ষেত্রে এটা অ্যাক্সিডেন্টাল হইতে পারে, বাট হোমিসাইডাল কিন্তু এটা দ্বারা পসিবল না বললেই চলে, কারণ এটার যে অর্ডার ফেনোলিক স্মেল, এটার কারণে আসলে এটা হোমিসাইড হিসেবে ইউজ করা হয় না, এবং এটাকে অ্যাবোর্টিফিশিয়েন্ট হিসেবে ইউজ করা যায়। আমরা কিন্তু এখানে অ্যাসিডের মধ্যে অনেকগুলোকে অ্যাবোর্টিফিশিয়েন্ট হিসেবে ইউজ করছি, এগুলো কোনটা ইউজ করছি এটা মাথায় রাখতে হবে। তারপরে ফেনল ম্যারাসমাস নামে একটা টার্ম আছে, এটা বলতে বোঝায় যে ক্রনিক যে পয়জনিং আছে, ক্রনিক কার্বলিক অ্যাসিড পয়জনিং, যারা কাজ করে বিভিন্ন ফ্যাক্টরিসে, যে জায়গায় কার্বলিক অ্যাসিড ইউজ করা হয়, সেই সকল জায়গায় যারা ক্রনিক এগুলা পয়জনিংয়ের শিকার হয়, সেই ক্রনিক পয়জনিংটাকেই আমরা বলি ফেনল ম্যারাসমাস। কেন ম্যারাসমাস কথাটা কেন আসছে? আমরা জানি ম্যারাসমাস কোয়ারশিওর করে, এগুলো যখন আমরা পড়ছিলাম বায়োকেমিস্ট্রিতে, তখন আমরা জানছিলাম যে
এগুলো মানে হচ্ছে পার্সনটা খুবই বেশি ক্যাকেকশিক হয়ে যাবে, চিকন হয়ে যাবে, অ্যানোরেক্সিয়া হবে, ওয়েট লস হবে, হেডেক হবে, মাথা ঘোরা হবে, ভার্টিগো হবে, প্যাসেজ অফ ডার্ক ইউরিন। সো আমরা কি বুঝলাম, কার্বলিক অ্যাসিড পয়জনিং হইলে পার্সনটার কিন্তু ইউরিনে ভালো একটা চেঞ্জ আসে, কারণ এখানে রেনাল সিস্টেমটা অনেক ইনভলভড। সো এখানে ডার্ক ইউরিন বা হচ্ছে গ্রিনিশ ইউরিন এগুলো কিন্তু হয়, এবং পিগমেন্টেশন অফ স্কিন, স্ক্লেরা এগুলোও হবে।